ওকে, সকলে ধীরে ধীরে অ্যাড হোক, এরপর আমরা ক্লাস শুরু করব। আরজিনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু অপেক্ষা করব, যাতে যারা যারা অ্যাড হওয়ার মতো আছে, আমাদের পেড বেসে যারা রেকর্ড ক্লাস করে না, যারা লাইভ ক্লাস করে, এরকম যারা যারা আছে একটু অ্যাড হয়ে নিক, এরপরে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ইস্মিতা ঐশী, ওয়ালাইকুম আসসালাম আপু। তো আমরা আর 1 মিনিটের মতো অপেক্ষা করব, এরপরে এই ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? তো একটু বলে নেই, আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা চ্যাপ্টার 1 মোটামুটি ভাবে শেষ করছি। তো চ্যাপ্টার 1 এর কিছু ইম্পর্টেন্ট ম্যাথের হচ্ছে আমরা যেগুলো করছি সেগুলো মোটামুটি সবগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। আর নেক্সট ক্লাসে দেখি, নেক্সট ক্লাসে আমি তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো সেগুলো বলে দেবো, ঠিক আছে? আর তোমাদের এই যে ব্রিফ দেখো, তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা কিরকম সেটা কিন্তু আমরা প্রথম ক্লাসের দিকে আলোচনা করেছিলাম। তারপরে বলতেছি যে তোমাদের হচ্ছে কি থাকে, ক বিভাগের হচ্ছে 10টা কোশ্চেন অ্যান্সার দিতে হয়, এরপর হচ্ছে খ বিভাগে, এরপর হচ্ছে গ বিভাগ মেবি, তাই না? তোমাদের নন মেজর তো সিস্টেমটা এরকমই। আর হচ্ছে দেখো ব্রিফ কোনগুলান পড়বা, এই যে অধ্যায় শেষে কিংবা সালের গুলো যদি একদম পড়তে পারো সেটা বেটার হয়, কিন্তু একটা অধ্যায় শেষ করার পর তোমরা অবশ্যই এই যে ব্রিফ গুলো পড়ে নিবা। দেখো সালে আসছে যেগুলো, বিএসসি হোক বা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, নন মেজর হোক আর মেজর হোক, বুঝছো? যে সালে আসছে যেগুলো, এগুলো করে রাখবা। তার সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তোমাদের যে নন মেজরের যেগুলো সালের গুলো আছে সেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে যদি আরো পড়তে চাও সেক্ষেত্রে মেজরের যেগুলো আসে ব্রিফ কোশ্চেন সেগুলো পড়বা। এরপর হচ্ছে যেগুলো বিএসসি পাস দেওয়া আছে সাল সেগুলো পড়বা, ঠিক আছে? তো ওকে, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। যারা রেকর্ড ক্লাস করে তারা রেকর্ড ক্লাস করে ফেলবে, সমস্যা নাই। তো আমাদের আজকে রিয়েল নাম্বার সিস্টেম আমাদের শেষ করে ফেলছি মোটামুটি, যেগুলো ছিল যেগুলো ইম্পর্টেন্ট প্রয়োজন। কারণটা হচ্ছে কি, তোমাদের এভাবে করানোর কারণটা হচ্ছে তোমাদের কিন্তু এক্সাম খুব নিকটে, বলা যাচ্ছে না কখন মানে হচ্ছে হয়। তোমরা একটু দেরিতেই মানে প্রাইভেট শুরু করে ফেলছো, সো আমি চেষ্টা করবো যাতে দ্রুত শেষ করে ফেলতে পারি। আচ্ছা, তো এই যে বেসিক ইকুয়ালিটিস যে চ্যাপ্টার 2 আছে, আজকে আমরা চ্যাপ্টার 2 করব। তো এটা কি বলছে, মৌলিক অসমতা। তো মৌলিক অসমতা আমাদের শুরু করার আগে জানা প্রয়োজন। তো আশা করি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ আর শুনতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, তো মৌলিক অসমতা হচ্ছে ম্যাথ বা থিওরাম করার আগে আমাদের জানা প্রয়োজন আসলে অসমতাটা কি জিনিস, ঠিক আছে? তো অসমতাটা কি জিনিস একটু আমি যদি বলি, যে অসমতাটা হচ্ছে যদি দুইটা বাস্তব সংখ্যা থাকে, সেই বাস্তব সংখ্যার একটা থেকে আরেকটা কোনটা বড় কিংবা ছোট সেটা বোঝায় সাধারণত। তো ডিরেক্টলি আমি বই থেকে একটু দেখানোর চেষ্টা করি, যেহেতু বইয়ে আছে এই যে অসমতার আলোচনা, যে একটি বিবৃতি বা উক্তি, ঠিক আছে? একটি বিবৃতি বা উক্তি এইরূপ ভাবে বিদ্যমান যার একটি রাশি অন্য একটি রাশির চেয়ে ছোট। একটা রাশি, আমি একটু সংজ্ঞাটা পড়ে নেই, এরপর বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। এগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, এগুলো জেনে রাখা উচিত, ঠিক আছে? সো তো একটি বিবৃতি বা উক্তি এইরূপে বিদ্যমান যা একটি রাশি অন্য একটি রাশির ছোট অথবা বড়, যাহা এই প্রধান আলোচ্য বিষয়। তো অসমতাটা সংজ্ঞা দেওয়া আছে, একটু আমরা দেখি, এরপর আমি নিজের খাতায় বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। অসমতা একটা হচ্ছে সম্পর্ক, যে সমস্ত গাণিতিক সংখ্যা বা বাক্যে নট ইকুয়াল, তারপর হচ্ছে এটা কি গ্রেটার দেন, এটা কি লেস দেন, এই চিহ্নগুলো ব্যবহৃত হয়, তাকে কি বলা হয়, অসমতা। তো অসমতার ব্যাপারটা বুঝতে পারলাম, যে সমস্ত গাণিতিক সংখ্যার সম্পর্ক তৈরির জন্য এই যে তিনটা আমাদের এখানে চিহ্ন আছে, এই তিনটা চিহ্ন ব্যবহৃত হয়, তাকে সাধারণত কি বলে, অসমতা বলে। তো
সাধারণত আমরা এই যে গ্রেটার দেন আর লেস দেন এই চিহ্নটা ব্যবহার করে থাকি। তো একটু বলি, ভাইয়ে টাকা পাঠাইলাম, ক্লাস টাইমে টাকা পাঠাই কেউ, একটু আচ্ছা সমস্যা নেই, সে কোন মেসেজ করতে থাকুক। আচ্ছা দেখো, এখন দেখো অসমতাটা একটু খাতায় ক্লিয়ার করে দেয়। তো বলতেছি তোমাদের যদি বন্ধু বান্ধব কেউ থাকে তাহলে ক্লাসে হচ্ছে আমাদের গ্রুপে অ্যাড করে নিতে পারো, কারণ আমার যে মেজর যেটা গ্রুপ ওখানে হিউজ স্টুডেন্ট, প্রায় 60-65 জন আমাদের হচ্ছে স্টুডেন্ট। তো তোমাদের যারা বন্ধুরা থাকে, যদি এখনো কোনো প্রাইভেট ব্যাচে ভর্তি হয় না এমন কেউ থাকলে যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে মেনশন করতে পারো, এতে আমারও ভালো হয় স্টুডেন্ট বৃদ্ধি পাইলে। তো আচ্ছা দেখো, তো অসমতার ব্যাপারটা হচ্ছে আমরা একটু বুঝলাম সাধারণত যে 3টা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, লেস দেন, গ্রেটার দেন। তো এখন আমরা সাধারণত এই 2টা চিহ্ন ব্যবহার আলোচনা শিখবো, এই 2টা নিয়ে আমাদের কাজ। তো অসমতার ব্যাপারটা হচ্ছে এরকম, যদি 2টা বাস্তব সংখ্যা এ আর বি হয়, তো এই 2টা বাস্তব সংখ্যা কোনটা ছোট কোনটা বড়, এই সিস্টেমটা প্রকাশ করার সিস্টেমটা হচ্ছে অসমতা। আসলে এই যে এই চিহ্ন মানে কি, গ্রেটার দেন, এ গ্রেটার দেন বি, বি এর চেয়ে এটা কি বড় বোঝাচ্ছে, এটা একটা অসমতা। আবার যদি এ লেস দেন বি হয়, এ লেস দেন বি মানে কি, বি এর চেয়ে ছোট, যেদিকে হচ্ছে এই কর্নার পয়েন্টটা থাকে, যেদিকে এই কর্নার পয়েন্টটা থাকে সেদিকে কি হচ্ছে ছোটটা থাকে, আর যেদিকে ফাঁকা অংশটা সেদিকে বড় মানটা থাকে। ঠিক আছে, তো মনে রাখবে এটা হচ্ছে গ্রেটার দেন বলে, এটাকে কি বলে, লেস দেন। তো এখানে আর কিছু জানার নাই। এরপর একটা অসমতার আর কিছু প্রকারভেদ আছে, তো আমি একটু সংক্ষেপে বলি অসমতার প্রকারভেদ। তো এই যে বেসিক ব্যাপারগুলো একটু সংক্ষিপ্ত করার, সরি, ক্লাস টাইমে ফোন দেয়, কত ঝামেলা। আমি আজকে এয়ারপ্লেন মুড করতে ভুলে গেছি, ঠিক আছে, সো আমি দুঃখিত যে বারবার ফোন দিচ্ছি। আমি একটু একটা মেসেজ দিই। আচ্ছা দেখো, তো অসমতার প্রকারভেদটা সাধারণত 2 ধরনের হয়। একটা হচ্ছে, তোমরা একটু দেখো তোমাদের বইয়ের পেজ 29 নম্বরে, যে শর্ত সাপেক্ষে অসমতা, আর একটা হচ্ছে শর্তহীন অসমতা। ঠিক আছে, তো আমি জাস্ট একটু করে লিখে দিচ্ছি। তো যেটা বলতেছিলাম যে তোমাদের এই বেসিক ব্যাপারগুলো একটু কম করে ক্লিয়ার করে দেওয়া হয়, মানে বেশি আলোচনা করা হয় না। কারণটা কি জানো, যে ম্যাথগুলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি, তো এখন সেটুকু আমি কমপ্লিট করতে গেলে, সব বেসিক টেসিক করতে গেলে আমাদের সময় কুলাবে না এই মুহূর্তে। তো একটু শর্ত সাপেক্ষে ব্যাপারটা অসমতাটাকে একটু আলোচনা করি। তো সাপোজ মনে করো যে তোমাদের বইয়ে একটা দেওয়া আছে, একটু বই থেকে দেখাই, দেওয়া আছে যে দেখো শর্ত সাপেক্ষ অসমতা, যে x+3 > 5 একটা শর্ত সাপেক্ষে অসমতা, কারণ ইহা কেবল x > 2 এর জন্য সত্য। ব্যাপারটা কিরকম একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো এখানে শর্ত সাপেক্ষ অসমতা, তো এই যে গ্রেটার দেন দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা কি একটা অসমতার চিহ্ন, মানে এটাকে অসমতা বোঝাচ্ছে। তো বলা আছে যে 5 থেকে সবসময় কি x+3 মানটা বড় হবে বলা আছে। তো তাহলে এখানে এটা একটা শর্ত বোঝাচ্ছে যে এটা কখনোই x প্লাস যদি আমরা 1 x এর জায়গায় যদি 1 বসাই, সেক্ষেত্রে কিন্তু এটা কি কাজ করবে না। x এর জায়গায় যদি মান 1 বসাই, 1+3, তাহলে কি হয়ে যাবে দেখো 4, 5 এর থেকে 4 কখনো কি বড় হতে পারে, বড় হতে পারে না। তো তাহলে এখানে একটা আমাদের শর্ত প্রয়োজন। শর্তটা কি, যে x এর মানটা সবসময় কি হবে, 2 এর চেয়ে বড় হতে হবে। এই যে দেখো এখানে বলতে চাই 5 এর মানটা x+3 এর চেয়ে ছোট, 5 থেকে এটার মান বড়, তাহলে x এর মানটা কি হতে হবে, অবশ্যই 2 এর বড় হতে হবে, কারণ 2+3 করলেও 5 হয়, কিন্তু 5 এর তো বড় হতে হবে এই মানটা। তার মানে x এর মানটা যদি 2 এর বড় হয়, সেক্ষেত্রে আমাদের এই অসমতা সত্যটা মানতেছে যে 5 এর বড় হবে। দেখো 2 এর বড় 3 বসাও, এখানে 3+3 6, 5 এর বড় 6, এখন কিন্তু সত্যটা ঠিক আছে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি অসমতাটা দ্বারা বোঝাচ্ছে যে 5 এর বড় হতে হবে x+3 মানটা। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো একটু দেখো শর্তহীনটা ক্লিয়ার হয়ে নেই আমরা। শর্তহীনের ব্যাপারটা দেখো, এখানে শর্তহীনটা আর কি খুবই একটা ইজি ব্যাপার, যে কোনো শর্ত নাই। যেমন ধরো যে এখানে দেওয়া আছে একটা 8, এই শর্তহীনেরটা বোঝাচ্ছে 5 এর চেয়ে 8 বড়,
ঠিক আছে, সবসময় 5-এর থেকে 8 বড়, এটা তো আমরা জানি 5-এর থেকে কি 8 বড়। এখানে কোনো সত্য প্রয়োজন নাই। এরপরে আবার হচ্ছে যেমন আছে x+5 এর মানটা x এর চেয়ে সবসময় বড়। হ্যাঁ, x এর মান যদি 1 হয়, এখানে 1 যদি বসাও তাহলে তো এখানে 1 + 5 6 সবসময় তো বড় হবে। এখানে কোনো শর্ত কি প্রয়োজন পড়তেছে না, অটোমেটিকলি যে মানই বসাও সেই মানের জন্যই x এর যে মানটা বসাবা সেই মানের চেয়ে এই মানটা বড় হবে। আর এখানে 5 থেকে 8 বড়ই। তো আমরা তো যেগুলো সত্য, চিরন্তন সত্যই আর কি, সেগুলো কখনো শর্তহীন অসমতা, কোনো শর্ত প্রয়োগ করতে হচ্ছে না। কিন্তু সত্য সাপেক্ষে অসমতা দেখলাম যে সত্য আমাদের প্রয়োগ করতে হচ্ছে, কারণ 5-এর থেকে বড় এমন মানের জন্য x এর কোন মানটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এখানে শর্ত। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন আর কোনো ডিরেক্টলি ম্যাথে চলে যাবো। ঠিক আছে, থিওরেমে চলে যাব। তো একটু দেখো থিওরেম 1, হ্যাঁ থিওরেম 1 এটা হচ্ছে মেজরদের আসছে হচ্ছে 14 সালে, তো বলা যায় না তোমাদের আসতে পারে। তার আগে থিওরেম করার আগে আমাদের আর কিছু ব্যাপার জানা প্রয়োজন, সেই ব্যাপারগুলো আমরা একটু জানবো এখন। যে এই যে মৌলিক অসমতার আসলে ম্যাথ করি কিংবা থিওরি করি, এটা করতে গেলে আমাদের কিছু সূত্র জানা প্রয়োজন। তো এখানে আমাদের যে সূত্রগুলো জানা প্রয়োজন সেটা হচ্ছে যোগোত্তর মধ্যক, গুণোত্তর মধ্যক এবং ভাজিত মধ্যকের সূত্র। ঠিক আছে, তো তোমরা যদি একটু বইয়ে যদি বেসটা উল্টাও তাহলে দেখতে পারবা যে 32 নাম্বার পেজে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এখন আমি একটু খাতায় তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো যোগোত্তর মধ্যক 1 নাম্বার, যোগোত্তর মধ্যক, তাই না? তো যোগোত্তর মধ্যকটাকে বলা হয় যে অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, যোগোত্তর মধ্যকটাকে বলা হয়, আচ্ছা আমি একটু লিখে ফেলি। এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করে রাখবা অবশ্যই, এই সূত্রগুলো প্রয়োজন। তো যোগোত্তর মধ্যকটাকে কি বলা হয়? অ্যারিথমেটিক মিন। তো সংক্ষেপে এই যে অ্যারিথমেটিক মিনটাকে সংক্ষেপে বলা হয় যে a.m। দেখি সংক্ষেপে a.m দ্বারা প্রকাশ করা হয় যোগোত্তর মধ্যককে। তো কখনো যদি প্রশ্নে বা থিওরিতে a.m দেওয়া থাকে তার মানে আমরা বুঝে ফেলবো কি এটা হচ্ছে অ্যারিথমেটিক ম্যাথ কিংবা হচ্ছে অ্যারিথমেটিক মিন কিংবা হচ্ছে যোগোত্তর, সরি এখানে গ দেওয়া হয় নাই, আচ্ছা যাই হোক, যোগোত্তর মধ্যক। আচ্ছা, যোগোত্তর মধ্যকের সূত্রটা কি, সংজ্ঞাটা বা সূত্রটা দেখি একটু। যদি এ এবং বি দুটি যদি যোগবোধক সংখ্যা হয়, সেক্ষেত্রে দেখো আমাদের এই যে অ্যারিথমেটিক যে আমার যোগোত্তর মধ্যকের সূত্রটা হবে এরকম যে a+b/2। ওকে, তো দেখো যোগোত্তরের মধ্যকের যে সূত্রটা সেটা কিন্তু খুবই ইজি, যে a+b/2 দুইটা যদি এ আর বি দুইটা যদি আমাদের যোগবোধক সংখ্যা হয়, মানে দুইটাকে যোগ করা যায় এমন কোন বাস্তব সংখ্যা হলে সেটাকে যোগোত্তর মধ্যক কিভাবে প্রকাশ করা যাবে, a+b/2। তাহলে আমরা যোগোত্তর মধ্যকের সূত্র জানলাম। এরপর আসি গুণোত্তর মধ্যক। ঠিক আছে, তো গুণোত্তর মধ্যকের সূত্রটা বলার আগে আমি একটু লিখে ফেলি। গুণোত্তর মধ্যক মানে হচ্ছে এটাকে বলা হয় জিওমেট্রিক মিন। তো সংক্ষেপে এটাকে বলা হয় g.m দ্বারা, যে জিওমেট্রিক মিন। তো কখনো যদি প্রশ্নে থাকে g.m, তার মানে বুঝে নিবা যে এটাকে বলা হচ্ছে গুণোত্তর মধ্যক। ওকে, তো গুণোত্তর মধ্যকের সূত্রটা হচ্ছে g.m, এর সূত্রটা হচ্ছে যে জিওমেট্রিক মিন। ঠিক আছে, গুণোত্তর মধ্যক কি, জিওমেট্রিক মিন। সূত্রটা হচ্ছে √a/b। আচ্ছা, এখন চলে আসি, আমরা যোগোত্তর মধ্যক দেখলাম যে a.m মানে অ্যারিথমেটিক ম্যাথে হচ্ছে মিনের হচ্ছে সূত্রটা হচ্ছে a+b/2। এবার জিওমেট্রিক মিনের সূত্রটা হচ্ছে কি √a/b, a/b। কিন্তু এখানে কিন্তু a আর b কিন্তু দুইটা যোগবোধক সংখ্যা, লিখলাম না, বইয়ে ডিটেলস দেওয়া আছে, একটু দেখে নিও। এরপর আসি 3 নাম্বার, ভাজিত গড়, ভাজিত মধ্যক বা হচ্ছে ভাজিত গড় যেটা আর কি। তো এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা, ওইটা আমি একটু লিখে দিচ্ছি, ভাজিত মধ্যক বা গড়।
এটাকে বলা হয় হচ্ছে হারমোনিক মিন। ঠিক আছে, তো একটু আমি দেখি বলি যে এটাকে সংক্ষেপে কিভাবে প্রকাশ করে, তাহলে এইচ ডট এম দ্বারা। ওকে, ভাজিত মধ্যককে এইচ ডট এম দ্বারা প্রকাশ করা হয় এবং গুণোত্তর মধ্যককে জি ডট এম মানে জিওমেট্রিক মিনের হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এরপর যোগোত্তর মধ্যককে কি দ্বারা প্রকাশ করলাম সংক্ষিপ্ত রূপে, এই ডট এম দ্বারা। আর ভাজিত মধ্যক বা গড়কে হারমোনিক মিনকে এইচ ডট এম দ্বারা। আচ্ছা, তো এখন আমরা চলে আসি যে এই যে ভাজিত মধ্যকের সূত্রটা কি। তো সংখ্যাটা এরকম, যদি দুইটা বাস্তব সংখ্যা 0 থেকে বড় হয়, অবশ্যই কি 0 থেকে বড় হতে হবে হয়, তবে আমাদের যে ভাজিত মধ্যকের সূত্রটা দাঁড়াবে, তবে ভাজিত মধ্যক যে সূত্রটা দাঁড়াবে এটা হচ্ছে আমাদের এখানে কি ছিল, হারমোনিক মিন না, তার মানে হচ্ছে এইচ ডট এম সংক্ষিপ্ত রূপ, হারমোনিকের এইচ আর মিনের হচ্ছে এম। তো আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, সূত্রটা হচ্ছে এরকম 1/2 1/a প্লাস 1/b। দেখো তোমরা একটু চাইলে বই দেখতে পারো, বই সূত্রটা আছে। তো এখানে এই যে হাফটাকে যদি উল্টাই দেওয়া হয়, মানে লবটাকে হরভাগে যদি ভাগের ফলে যদি গুণ করে দেওয়া হয়, তাহলে উল্টাই দিলে কি যাবে, 2টা কিন্তু উপরে চলে যাবে। তো জাস্ট হাফটাকে আমরা উল্টাই দিলাম, 2টা উপরে চলে গেল, আর 1a প্লাস 1b টা নিচে থাকলো। তো আমরা সাধারণত একটু যাদের বুঝতে প্রবলেম তাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি, 1/2 এ আকার আছে। তো 1টা রেখে দিলাম, ক্রস এই যে ভাগ থাকলে গুণ হয়, গুণ করলে উল্টাই দিতে হয় 2/1। তো উপরে ঠিকই চলে গেল, 2 চলে গেল, সেই 2টা এখানে চলে গেছে। তো এরপরে বই আরেকটু ক্যালকুলেশন করে দিছে, এই যে a1a বাই হচ্ছে প্লাস 1b টাকে আবার সরল করা হয়েছে। তো এখানে সরল করলে গসাগু আসে ab, তাহলে এখানে থাকে b, এ চলে গেলে এখানে থাকে কি বিটা থাকে, প্লাস এখানে বি চলে গেলে এ থাকে, তার মানে a প্লাস বি আসলো 2। তো এখন আবার কি করব, আবারও উল্টাই দিয়ে ভাগ আছে, গুণ করার ফলে উল্টাই দিলে আমাদের কি হয়ে যাবে, এ বিটা উপরে চলে যাবে, তার মানে 2ab বাই হচ্ছে a প্লাস বি। তো এটা হচ্ছে কি আমাদের হচ্ছে নির্দিষ্ট কোনো বাস্তব সংখ্যা যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রে এই সূত্রটা। কিন্তু ভাজিত মধ্যকের আরেকটা সূত্র আছে, যদি n সংখ্যক মান যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা কেমন হবে একটু দেখতে ফেলি। ওকে, তো যদি a1 a2 ডট an 0 চেয়ে বড় হয়, তবে এদের ভাজিত গড়টা কেমন দাঁড়াবে। আবার বলতেছি, ভাজিত গড়ের হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপ কি, এইচ এম হারমোনিক মিন। সূত্রটা দাঁড়াবে এরকম 1/n 1/a1 প্লাস 1/a2 প্লাস ডট প্লাস 1/an। ঠিক আছে, তো একটু দেখো আগের সূত্রের সঙ্গে একটু তুলনা করি। দেখো এখানে আমরা নির্দিষ্ট বাস্তব সংখ্যা দুইটা ধরেছিলাম যে এ বি, সো আমাদের সূত্রটা কিরকম হয়েছিল 1/a প্লাস 1/b। হাফ সূত্রটা কিন্তু সেমই আছে, এখানে যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো দুইটা বাস্তব সংখ্যা নয়, n সংখ্যক পর্যন্ত যতগুলো আমরা হয়তো বা যে কোনো সংখ্যা নিতে পারি, সেক্ষেত্রে আমাদের ভাজিমতের সূত্রটা এখানে এ বি না থেকে a1 a2 যেহেতু n সংখ্যক পর্যন্ত যে কোনো সংখ্যা নিতে পারি, সো এখানে a1 a2 প্লাস 1/n টা হয়ে গেল। ঠিক আছে, একই সূত্রই, শুধু এখানে ওখানে ছিল দুইটা এ বি, সো এ বি পর্যন্ত, এখানে যেহেতু n সংখ্যক পর্যন্ত সো n সংখ্যক পর্যন্ত দিলাম। তো এখানে ভাগ আছে, গুণ করে উল্টাই 1/n টাকে উল্টাই দিলে উপরে n চলে যাবে, নিচে তাহলে কি থাকে 1/a1 প্লাস 1/a2 প্লাস ডট প্লাস 1/n। এখন যে থিওরি গুলো আমরা করবো, ঠিক আছে, এই থিওরি গুলাতে কিন্তু এই সূত্রগুলা নিয়ে প্রমাণ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো আমরা আবার একটু দেখে নিই যে কি কি যোগোত্তর মধ্যকের সূত্রটা কি ছিল। যে সংক্ষিপ্ত রূপ a ডট m অ্যারিথমেটিক মিনের এই সূত্রটা হচ্ছে a ডট m ইকুয়াল a প্লাস b বাই 2, এবং গুণোত্তর মধ্যক g ডট m জিওমেট্রিক মিনের হচ্ছে সূত্র হচ্ছে √ab। এবার ভাজিত মধ্যকের গড় বা হচ্ছে সূত্রটা হচ্ছে হারমোনিক মিনের সূত্র হচ্ছে যে দুটা যদি বাস্তব সংখ্যা a b হয় সেক্ষেত্রে 1/2
1/a প্লাস 1/b কিংবা ক্যালকুলেশন করলে 2ab প্লাস ab বাই a প্লাস b আসে। তো এরপর দেখো যদি আমাদের এখানে a1 a2 ডট ডট an যদি n সংখ্যক পর্যন্ত যদি 0 থেকে বড় হয়, সেক্ষেত্রে আমাদের হারমোনিক মেইনের হচ্ছে সূত্রটা কি, যে হচ্ছে 1/n 1/a 1/a2 প্লাস প্লাস ডট 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 1/an। তো nটাকে আমরা জাস্ট 1/n টাকে উপরে দিয়ে দিলাম, তো n বাই তাহলে 1/a1 প্লাস n/a2 প্লাস ডট ডট 1 প্লাস 1/an হয়ে যায়। ঠিক আছে, তো এটা এই তিনটা সূত্র একটু তোমরা মনে রাখবা। এখন আমরা হচ্ছে একটা থিওরি করে ফেলবো। তো থিওরি নাম্বার 1 দেখো, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে, আমি তার আগে একটু কাজ করে নিই। আচ্ছা, তো দেখো এখন আমরা থিওরি একটা দেখো, থিওরেম একটা বের করো একটু। আশা করি আমার বইয়ের সঙ্গে তোমাদের মিল আছে। এই যে থিওরেম 1, ঠিক আছে। তো থিওরেম 1টা বলতেছে যে n সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যার মানে হচ্ছে n সংখ্যক আমাদের যে কোনো সংখ্যা n সংখ্যক মানে নিতে পারবো ধনাত্মক সংখ্যা, কিন্তু অসমান মানে একটা যদি 1 হয় আর একটা কি হবে 2, মানে সমান নয়, এরকম ধনাত্মক সংখ্যার যোগোত্তর মধ্যক। আমরা একটু আগে যেটা সূত্র জেনে আসলাম যে যোগোত্তর মধ্যক সূত্র কি, যে a ডট m বা a দ্বারা প্রকাশ করা হয় যোগোত্তর মধ্যককে, অ্যারিথমেটিক মিন। তো এটা সূত্রটা হচ্ছে কি a প্লাস b বাই 2, তাই না? এটা হচ্ছে গুণোত্তর মধ্যক অপেক্ষা কি হবে, বড় হবে। তার মানে এই যে গুণোত্তর মধ্যক জি অপেক্ষা যে এ যোগোত্তর মধ্যক বড়, এটা আমাদের কি করতে হবে, থিওরি দ্বারা প্রমাণ করতে হবে। তো থিওরির ব্যাপারগুলো একটু গোলমেলে হয়, সমস্যা নেই, আমি তোমাদের সুন্দর করে বুঝাই দিচ্ছি। তো তার আগে বলে নেই যে আমরা থিওরিগুলো দেখা যাচ্ছে কয়টা করতে পারি। ওকে, তো থিওরেম একটা আমরা শুরু করি। তো থিওরেম একের প্রশ্নটা আশা করি বুঝতে পারছো, আমি প্রশ্নটা একটু বুঝাই দিচ্ছি, কারণ উত্তর করতে গেলে আগে প্রশ্নটা বুঝাটাই হচ্ছে মেইন। তো বলতেছে যে n সংখ্যক, থিওরি 1, n সংখ্যক আমাদের কি অসমান ধনাত্মক সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যা কিন্তু একই সংখ্যা বারবার না, অসমান। যদি একবার 1 হয় একবার 2 হবে একবার 3 হবে, এরকম ধনাত্মক সংখ্যা আর যোগোত্তর মধ্যক, যেটা যোগোত্তর মধ্যকটা যে গুণোত্তর মধ্যকের চেয়ে বড়, ঠিক আছে। তো আমরা এখন এটাই প্রমাণ করব যে যোগোত্তর মধ্যকের যে সূত্রটা বা যোগোত্তর মধ্যে যে আকারটা সেটা গুণোত্তর মধ্যকের চেয়ে অবশ্যই কি হবে, বড় হবে। ওকে, তো আমি এই পেজে একটা ফ্রেশ পেজে করার চেষ্টা করতেছি। দেখো থিওরি 1, যে প্রুফ, প্রথমত আমাদের ধরে নিতে হবে যে n সংখ্যক সংখ্যা বলছে, কি সংখ্যক, n সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যার যোগপদক, যোগোত্তর মধ্যে, যেহেতু যোগপদক আমাদের সংখ্যা লাগবে কতদূর পর্যন্ত, n সংখ্যক পর্যন্ত। আমরা ভাজিত গড় মধ্যকে দেখলাম যে n সংখ্যক পর্যন্ত কিভাবে নিতে হয় যে কোনো সংখ্যা। তো অসমান যেহেতু, তার মানে এ একটা আমরা ধনাত্মক সংখ্যা নিলাম, ঠিক আছে, এ একটা আমরা ধনাত্মক সংখ্যা নিলাম, এই এ ধনাত্মক সংখ্যাটা নিলাম। প্রথমত প্রশ্নটা দেখে রাখো, n সংখ্যক পর্যন্ত নিতে বলছে, তার মানে অসমান। তাহলে a1 একটা যদি ধনাত্মক সংখ্যা হয়, a2 একটা যদি ধনাত্মক সংখ্যা হয়, এটা এখন ধীরে ধীরে কত পর্যন্ত যাবে, n সংখ্যক পর্যন্ত, তার মানে an। তার মানে a1 a2 এগুলো তো একটা করে ধনাত্মক সংখ্যায়, ডট 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 এর মধ্যে অসংখ্য ধনাত্মক সংখ্যা আছে, অসমান ধনাত্মক সংখ্যা কত পর্যন্ত আসছে, n সংখ্যক পর্যন্ত আসছে। আশা করি ক্লিয়ার। তো এখানে এই সংখ্যাটা কতদূর পর্যন্ত, যোগপদক n সংখ্যক সংখ্যা, মানে n পরিমাণ সংখ্যা। ওকে, আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, তাহলে এইটার জন্য আমরা যে যোগপদকের সূত্র জানি, যে যোগোত্তর মধ্যকের সূত্র জানি কি সাধারণত, আমি একটু এখানে সাইড নোট করে নিচ্ছি, যে a প্লাস b বাই 2, এখানে দুইটা থাকার কারণে, a আর b দুইটা সংখ্যা থাকার কারণে আমাদের ডিভাইডেড 2 করতে হচ্ছে, মানে কি গড়ের সূত্র কিন্তু, তার মানে দুইটা থাকার কারণে আমরা 2 মানে 2 দিয়ে গড় করতে যেটা হয় আর কি, গড়ের সূত্রটা তৈরি হয়েছে যোগোত্তর মধ্যকের। কিন্তু এখানে তো n সংখ্যক পর্যন্ত,
মানে আমরা জানি না কতগুলো সংখ্যা আমরা নিচ্ছি। তো এই n সংখ্যক পর্যন্ত সংখ্যার জন্য যদি, আচ্ছা আমি সরি যে আমি দুটা বিষয় মিস করে ফেলছিলাম তোমাদের সূত্রগুলো বলার সময়। যে দেখো যোগোত্তর মধ্যকে কিন্তু এখানে n সংখ্যক পর্যন্ত যোগোত্তর মধ্যকের সূত্র নিয়ে আলোচনা করা আছে। যদি n সংখ্যক পর্যন্ত যদি হয়, এখানে দুইটা বাস্তব সংখ্যার জন্য, কিন্তু n সংখ্যক পর্যন্ত হয় যদি আমরা জানি না কতগুলো সংখ্যা, সেক্ষেত্রে দেখো n সংখ্যক পর্যন্ত নিব, এন্ড গড় করার জন্য তো আমাদের ওই n সংখ্যক মান পরিমাণ দিয়ে ভাগ করতে হবে। যদি তিনটা যোগবোধক সংখ্যা থাকে তাহলে তিনটা পর্যন্ত নিব, এন্ড 3 দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে। আর গুণোত্তর মধ্যকের ব্যাপারও সেম, দুইটা যেহেতু সো রুট এবি, কিন্তু n সংখ্যক পর্যন্ত হয়ে গেলে কি হয়ে যাবে, ওটা আমরা জানি যে হাফ মানে 1/2, 1/2 হওয়ার কারণটা হচ্ছে যে মাত্র দুইটা, সো 1/2। কিন্তু যখনই n সংখ্যক পর্যন্ত হবে তখন কি হয়ে যাবে, এটা 1/n হয়ে গেল। কারণ n এর মানটা আমাদের যেহেতু n সংখ্যক পরিমাণ, আমরা নির্দিষ্ট কোনো পরিমাণ পর্যন্ত যাই না, সো n সংখ্যক পর্যন্ত এটা হয়ে গেল। ঠিক আছে, তো এই ব্যাপারটা এখানে, তো এই n সংখ্যক পর্যন্ত আমরা যেহেতু ধনাত্মক সংখ্যা নিতে বলছে অসমান, তো এটার জন্য আমাদের যোগোত্তর মধ্যকের সূত্রটা তাহলে কিরকম দাঁড়াবে, তাহলে তো আমরা যোগোত্তর মধ্যককে হয়তো a ডট m দ্বারা বা শুধু a দ্বারা প্রকাশ করতে পারি। তো আমি ডিরেক্টলি যোগোত্তর মধ্যক না লিখে a লিখলাম। তো a লিখলে যোগোত্তর মধ্যকের সূত্রটা কি হবে, n সংখ্যকের জন্য a1 প্লাস a2 প্লাস ডট ডট an পর্যন্ত, তাই না? তো an পর্যন্ত, তো আমরা এটা গড় করতে গেলে n দিয়ে ভাগ দিতে হবে। যদি আমরা জানি না নির্দিষ্ট কয়টা সংখ্যা পর্যন্ত হচ্ছে এইদিকে আসে আমাদের, n সংখ্যক পর্যন্ত শুধু জানি, সো n সংখ্যক দিয়ে ভাগ দিলে এটা কি একটা যোগোত্তর মধ্যকের কিন্তু n সংখ্যক মানের জন্য যে সূত্রটা, সেই সূত্রটা তৈরি হয়ে গেল। এবং আমাদের যে গুণোত্তর মধ্যক জিওমেট্রিক মিন জি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেটা n সংখ্যক সূত্রটা কিরকম দাঁড়াবে, সরি a1 a2 ডট ডট an পর্যন্ত ডিভাইডেড 1/2 তো আশা করি এই দুইটা সূত্র তোমাদের ক্লিয়ার। এই যে প্রশ্নে যে বলছিল n সংখ্যক ধনাত্মক হচ্ছে মান নিতে হবে আমাদেরকে যোগবোধক, সেটার জন্য আমরা এই যে যোগোত্তর আর গুণোত্তর হচ্ছে সূত্রটা তৈরি করে নিলাম। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ করতে হবে, যে আমরা জানি a1 a2 ইকুয়াল, তো আমরা একটা বীজগাণিতিক রাশি একটা সূত্র জানি, ab এর সূত্র। তো আমি একটু সাইড নোট করে দিচ্ছি তোমাদের সূত্রটা, যে আমরা ক্লাস 10-এ বীজগাণিতিক রাশির সূত্র পড়ছি, ab ইকুয়াল লেখা যায় যে a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার। ঠিক আছে, তো এখন আমরা জানি, তাহলে এটা a যদি হয়, এটা যদি b মনে করি, তাহলে ab সূত্রটা কিরকম দাঁড়াবে, a1 প্লাস a2 মানে a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a1 মাইনাস a2/2 হোল স্কয়ার, a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 মানে a মাইনাস b/2 হোল স্কয়ার। তার মানে ab এর যে সূত্রটা, সেই সূত্রটা প্রয়োগ করলাম আমরা। তো দেখো এখন এখানে একটা ব্যাপার আছে, যে a আর a1 আর a2 এর যে মানটা, সেটা এই যে এখানে ধনাত্মক একটা অংশ আছে, সেটা হচ্ছে অবশ্যই সবসময় কি হবে, ছোট হবে। কেন ছোট হচ্ছে আমি একটু বলে দিচ্ছি। দেখো এখানে আমাদের যে সত্যটা কাজ করতেছে, দেখো অসমতাটা একটু চেক করো, আচ্ছা তোমরা একটু খেয়াল করো এখানে, যে এই যে সত্যটা তৈরি করলাম, সরি এটা ইকুয়াল না, ঠিক আছে, a1 a2 লেস দেন হচ্ছে a1 প্লাস a2/2 হোল স্কয়ার। তো এটা আমরা যে সত্যটা তৈরি করলাম, এটার চেয়ে কেন বড় হলো জানো? সাপোজ এটার মান যদি আমরা মনে করি 5, আর এই যে এর পুরোটার মান যদি আমরা মনে করি কত, 5, ঠিক আছে, তো স্যাম মান ধরলাম দুটারই, যদি ধরি তাহলে এটা 5, এটার উপরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে কি হয়ে যাবে, 5 5 25 হয়ে যাবে। সো আমরা বলতে পারি যে a1 a2 এর চেয়ে এই যেটা হোল স্কোয়ার আকারে আছে, সেটার মানটা সবসময় কি বড়। থিওরির ব্যাপারগুলো কিন্তু সাধারণত এরকমই হয়, বুঝে নিতে হয় কিংবা ধরে নিতে হয়, কারণ আমরা ডাইরেক্ট কোনো সংখ্যা ইউজ করতে পারি না, সবসময় চলক দ্বারা আমাদের কি করতে হয়, থিওরিগুলো প্রমাণ করার চেষ্টা করতে হয়। এখানে যদি আমরা সংখ্যা বা হচ্ছে নিউমেরিক সংখ্যা যদি ব্যবহার করতাম, সেক্ষেত্রে কিন্তু খুব একটা ইজি লাগতো, ম্যাথ হয়ে যেত এটা, কিন্তু এটা আমাদের ম্যাথ না, এটা যদি থিওরি, সো আমাদের এই যে চলক দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে একইভাবে যদি আমরা a3 a4 করি, যদি এরকম করে সূত্র প্রয়োগ করি, করার পরে কিন্তু আমরা পাবো এরকম একটা, যে a3 প্লাস a4/2 হোল স্কয়ার, a3 a4 হচ্ছে বড়। কেন? এখানে a2 a1 a2 এর যে এরকম করে বের করলাম যে a1 প্লাস a2/2 হোল স্কয়ারটা এটার থেকে বড়, a1 a2 থেকে, তার মানে আমরা এখানে
A3A4 এর সূত্র যদি প্রয়োগ করি, করার পরে AB এর সূত্র যেটা প্রয়োগ করার পরে দেখতে পারবো যে কি এটাও ঠিক আছে, A3 + A4/2 এর মানটার চেয়ে হোল স্কয়ারের চেয়ে এই মানটা ছোট। ওকে, তো এখন এই যে এখানে দুটা আছে A1 A2 A3 A4, এই দুইটা আমরা কি করব, গুণ করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করো। দেখো, সুতরাং আমরা যদি ওই দুইটা A1 A2 A3 A4 গুণ করে ফেলি, তাহলে এই দুইটার মান যেটা পেলাম, এই দুটার মান যেটা পেলাম মানে লেস দেন, সেই দুটাও তো গুণ অবস্থায় থাকবে, তাই না? তাহলে ওই দুটাকে আমরা গুণ করে ফেলি। তো এই দুটার জন্য পেয়েছিলাম A1 + A2/2 হোল স্কয়ার। এরপর A3 × A4 এর জন্য পেয়েছিলাম আমরা আসাদুর রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে আসাদুর, অনেক দেরিতে অ্যাড হলে মেবি। আচ্ছা, তো দেখো আবার A3 A4 এর জন্য আমরা পেয়েছি A3 + A4/2 হোল স্কয়ার। ঠিক আছে, তো দুইটা একসঙ্গে গুণ করলাম। তো একটু খেয়াল করো, এই দুটা যদি গুণ করে দেই আমরা, তাহলে দেখো এই যে 2 কিন্তু একসঙ্গে পুরোটা গুণ অবস্থা আছে। তার মানে যদি আমরা গুণ করে দেই, এই পাওয়ার গুলাকে যদি এখানে গুণ করে দেই, তাহলে এখানে একটা 4 পাওয়ার গুলো 4 হয়ে যাবে, দুটা গুণ হয়ে, আর নিচে 2 × 2 আছে, 2 × 2 4 হয়ে যাবে। আর এখানে আছে A1 + A2 + A3 + A4 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা আসি, এখন আমাদের যে কাজটা করতে হবে, আসলে থিওরেম গুলো এরকমই। সো থিওরেম করতে গেলে একটু মানে একটু ডাউট ফিল হতে পারে, যখন বারবার করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখো, এই যে এখন যদি মানে আমাদের বলছিল কি যে n সংখ্যক বার কিন্তু আমাদের ধনাত্মক সংখ্যা দিতে বলছিল। সো আমাদের যে এখানে পাওয়ার 4 গুলান আছে বা 2 আছে, এগুলান যদি আমরা n সংখ্যক বার ধরি, এই যে A4 আছে, এটা ডট 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 যদি n সংখ্যক বার ধরি, এখানে যেমন 4 আছে, 4টা যদি n সংখ্যক বার ধরি, এখানে A4 আছে, এটাকে এই A1 A2 A3 A4 কে ডট 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 n সংখ্যক বার যদি ধরি, তাহলে কেমন হয় সেটা একটু আমরা দেখি। যেহেতু আমাদের মূল সূত্রটা কি, n সংখ্যক বার দিয়ে যেহেতু আমাদের প্রমাণ করতে হবে, সো আমরা এই আকারটা তৈরি করে নিয়ে খুব সহজে n সংখ্যক বারে চলে যেতে পারবো। এখন যদি আমরা লিখতে হবে, এখন যদি n সংখ্যাটি 2 2 স্কয়ার 2 3 হয়, তবে আমরা পাই, ব্যাপারটা একটু বুঝাচ্ছি, তবে আমরা পাই। তো এখন বলতেছে এখানে যদি 2 থাকে বা 2 3 স্কয়ার থাকে, 2 স্কয়ার মানে 4, 2 কিউব 8 থাকে, যে কোনো সংখ্যাই থাকুক, ঠিক আছে, ধীরে ধীরে ডট ডট দেওয়ার কারণটা হচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকুক, 8 হোক 16 হোক 32 হোক, ঠিক আছে, থাকুক, সেটা যদি আমরা n সংখ্যক পর্যন্ত যদি বর্ধিত করে দিতে পারি, যে এই n সংখ্যকের মধ্যেই এই মানগুলা বিদ্যমান, তাহলে কি রকম হয় দেখি। তাহলে এটাকে আমরা যদি n সংখ্যক পর্যন্ত যদি বর্ধিত করে দিতে চাই, তাহলে কিরকম হয়, কিরকম A1 A2 A3 A4 ডট 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 an। ওকে, এরপরে দেখো একটু এই অংশটাকে যদি এখন n সংখ্যক, এটার থেকে তো আমরা এটা পেলাম, তাই না, n সংখ্যক পর্যন্ত বর্ধিত করে দিতে চাই, তাহলে কিরকম হবে, A1 + A2 + A3 ডট 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 A4 পর্যন্ত নিলাম না, জাস্ট আমরা ধরে নিলাম যে এটা A3 পর্যন্ত বা A2 পর্যন্তই ধরে নিলাম, যে এরপরে A3 ডট ডট মান তো A3 A4 A5 সবই থাকবে, ডট 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 প্লাস an পর্যন্ত, দেখো n সংখ্যক পর্যন্ত হয়ে গেল। তো ডিভাইডেড যেটা 4 ছিল সেটা আমাদের কি হয়ে যাবে, n হয়ে যাবে। এরপর পাওয়ার ছিল 4, সেটাও কি হয়ে যাবে, n হয়ে যাবে, কারণ আমরা সবকিছু n সংখ্যক বার নিচ্ছি। সো ডিভাইডেড n আর পাওয়ারটাও n হয়ে গেল। আচ্ছা, এখন দেখো একটু খেয়াল করো, এখন আমরা একটু ক্রস গুণন করার ট্রাই করি। কিভাবে? ক্রস গুণন না, আমরা একটা কাজ করব, যেখানে দেখো পাওয়ার n আছে, তাই না, তো এই পাওয়ার nটাকে যদি আমরা এই পাশে পার করে দিই, পাওয়ার nটাকে এই পাশে যদি পার করে দিই, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায় একটু দেখাই তোমাদের। অথবা যদি 1/n দ্বারা যদি পাওয়ার দ্বারা যদি মানে গুণ করে ফেলি, তাহলে কি দাঁড়ায় সেটাও দেখি একটু। ধরো 1/A3 A4, তাই না, A1 A2 পর্যন্ত নিতে হতো, 1/n নিলাম, nটা কিভাবে হয়ে গেল,
একটু বলি, এই যে পাওয়ার এনটা ছিল, ঠিক আছে, এটাকে আমরা টেনে এ পাশে নিয়ে আসছি। তো এ পাশে নিয়ে আসার কারণে পাওয়ারটা যদি এ পাশে, পাওয়ারটা সামনে আসে, সামনে যদি আমরা পাওয়ার যদি নিয়ে এখানে, তো আমরা জানি ইকুয়ালের এ পাশে যদি 1 = 2 থাকে, তো এই 1টাকে যদি পার করে দিতে তাহলে 2/1 হয়ে যায়। তো সেম ভাবে এই 1টা এই পাশে পার হতে গিয়ে 1/n হয়ে গেছে, ঠিক আছে, যে এখানে একটা পাওয়ার কিন্তু 1 আছে, এই 1টার এখানে nটা চলে আসতে গিয়ে 1/n হয়ে গেছে। তাহলে বাকি কি থাকে, a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 an, ঠিক আছে, এই যে থাকলো ডিভাইডেড n। তো এখন এখানে দেখো মোটামুটি কিন্তু আমাদের একটা প্রমাণ করে ফেলছি, প্রায় যে হচ্ছে এখানে যেটা প্রমাণ করে ফেলছি যে যোগোত্তর মধ্যকটা কিন্তু গুণোত্তর মধ্যকের থেকে বড়। কারণ এই সূত্রটা দেখো মনে পড়তেছে, পরিচিত লাগতেছে। এটা হচ্ছে কিসের সূত্র, যোগোত্তর মধ্যকের সূত্র n সংখ্যক পাওয়ার জন্য। আর এটা দেখো, এটা কিন্তু হচ্ছে আমাদের গুণোত্তর মধ্যকের সূত্র n সংখ্যক বারের জন্য, যেটা জি। তো দেখো ঠিক ব্যাপারগুলো এরকমই। দেখো এখানে কিন্তু আমরা অটোমেটিকলি প্রমাণ করে ফেললাম যে একটা পার্টের জন্য যে এই যে গুণোত্তর মধ্যকের চেয়ে যোগোত্তর মধ্যকটা কি বড়। এই সূত্রটা মনে পড়তেছে n সংখ্যক পাওয়ার জন্য, আগের পেজে দেখালাম বা বইয়ে আছে, তোমরা একটু দেখে নাও n সংখ্যক পাওয়ার জন্য। তো আমরা দেখো অটোমেটিকলি ট্রান্সফর্ম হয়ে এই সূত্রতে চলে আসছি। তো এখন আরেকটা পার্ট আমাদের করতে হবে, সেই পার্টটা না করলেও সমস্যা নাই, কিন্তু যেহেতু বইয়ে করা আছে সো আমরা একটু করার চেষ্টা করি। তো এখন বলতেছে এই যে n সংখ্যাটি যদি 2, 2² 2, 3 না হয়ে যদি অন্য কিছু হয়, মানে 8 সংখ্যক বার বা 2 এর গুণিতক না হয়ে, এখানে যেমন 2 এর গুণিতক 2 2 4, 4 বড় 8, মানে এবার মানে বাড়তেছে 16 32, এভাবে যদি না হয় যদি 2 2 করে বাড়ে, তাহলে ব্যাপারটা কিরকম হতে পারে একটু দেখি। তো থিওরি ব্যাপারগুলো এরকমই, একটা থিওরি করার পরে আমি হচ্ছে আবার তোমাদের রিপিট করে দেবো, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ বলতেছে যে এখন যদি, তো দুইটা স্টেপ এটার, এখন যদি সংখ্যাটি n সংখ্যাটি, এখন যদি n সংখ্যাটি 2, 2² 2³ যদি না হয়, তাহলে ধরে নিতে হবে যে ধরি a1 a2 ডট an, n সংখ্যাটা কি এই 2, 2² 2³ যদি না হয়, সেক্ষেত্রে আমরা ধরলাম যে an এটা হচ্ছে ডট a, এভাবে বাড়তে বাড়তে a। আমি একটু বুঝাই দিচ্ছি যে এখন an এর পরে কিছু সংখ্যা বড় হাতের an দ্বারা বোঝাচ্ছে, এই সংখ্যাগুলিতে আর সংখ্যক বার a আছে। তো এখন বলতেছে আচ্ছা, তো এখন বলতেছে আসলে এই মাসের প্রথমে তো শুধু স্টুডেন্টরা আর কি পেমেন্ট করছে আর ফোন দিচ্ছে, ডিস্টার্ব দিচ্ছে, বুঝো নাই। সো আই এম সরি আজকের জন্য, যে পরবর্তীতে হচ্ছে ফ্লাইং মোড করে রাখবো। আচ্ছা দেখো এই সংখ্যাগুলিতে 8 সংখ্যক বার কি আছে, এ আছে। তোমরা একটু বই থেকে ক্লিয়ার করে তুলে নিবা, ঠিক আছে, থিওরিগুলো এরকমই। তো এখন বলতেছে যে n সংখ্যক বার তো আমরা যদি এটা না হয়, তো n সংখ্যকের পরে আরো কিছু সংখ্যা আমরা ধরে নিলাম যে এ সংখ্যক বার, এ সংখ্যা। তো এই সংখ্যাগুলাতে আমরা ধরে নিলাম যে যেমন an ধরে নিচ্ছি, তেমন সংখ্যাগুলো ধরে নিলাম দুইটা বড় হাতের এ, যেটা 8 সংখ্যক বার এদিকে ডান দিকে চলতে আছে সংখ্যাগুলা, বুঝছো। তো আমরা একটু শেষ করি, 8 সংখ্যক বার এ আছে। তো যার ফলে এখানে আমরা এই যে n সংখ্যক বার ছিল, n সংখ্যকের সঙ্গে 8 সংখ্যক বারটা যুক্ত হয়ে গেল, দুইটা হয়ে গেল, দুইটা হচ্ছে সংখ্যাটি হচ্ছে 2 এর গুণিতক হবে। কিভাবে হবে আমরা একটু দেখি, আমরা একটু এই লাইনটা এইটা একটু মুখস্থ করে রাখার চেষ্টা করবা যে ব্যাপারটা কি ঘটলো। যদি n সংখ্যাটি এই যে 2, 2² 2³ যদি না হয়, তাহলে আমরা ধরে নিলাম যে a1 a2 এই যে n সংখ্যকটা কত পর্যন্ত 8 সংখ্যক বার এখন হচ্ছে, এখন 8 সংখ্যক বার হয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে কিরকম,
যে n প্লাস আর, n সংখ্যকের সঙ্গে r সংখ্যক বা আরো সংখ্যা যুক্ত হয়ে দেখি 2 এর গুণিতক হয়ে গেছে। তো এখন ব্যাপারটা কিরকম দাঁড়ায়, তাহলে সংখ্যাটি 2 এর গুণিতক কিভাবে আমরা এখন একটু পরিবর্তন করে কাজে লাগাতে পারি। দেখি যে মূল সূত্রটা আমাদের ছিল সেখান থেকে, তাহলে আমরা পাই যে মূল সূত্রটা ছিল, যে মূল সূত্রটা আমাদের কি ছিল, a1 a2 ডট ডট an। তো n এর সঙ্গে আমরা কি করলাম, যে r সংখ্যক নিচে দিতে পারো অথবা উপরে দিতে পারো, সমস্যা নাই, উপরে দেয় বেটার, সমস্যা নাই। তো এই r সংখ্যক a সংখ্যাটা, যে নতুন সংখ্যা আবার আমাদের তৈরি হলো, নতুন করে নিলাম, যে ওই 2 স্কয়ার 2 কিউব না, ওটা n সংখ্যক বার গেছে, এখন আরো বেশি 2 এর গুণিতক হিসেবে এটা নিচ্ছি। তো এটা r সংখ্যক বার যদি বৃদ্ধি পেল এখন, তাহলে এখানেও তো চেঞ্জ হয়ে যাবে। এই যে উপর পেজে যে সূত্রটা আমাদের একটু খেয়াল করো, এই যে এখানে n সংখ্যক বানের যে শূন্য যে সূত্রটা আমাদের কি হয়েছিল, তৈরি হয়েছিল, ঠিক আছে। তো সেই সূত্রটা এখন আমাদের চেঞ্জ হয়ে গিয়ে আমরা হচ্ছে 8 সংখ্যক বারের জন্য তৈরি করে ফেলছি, এই যে, ঠিক আছে। তো একটু দেখো, তাহলে এখানে a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পর্যন্ত আসছিল, এরপর কি 8 সংখ্যক পর্যন্ত আবার, তো a এর সঙ্গে r গুণ করে দিলাম, যেটা, আর এখানে কি ছিল, n প্লাস r, মানে হচ্ছে n সংখ্যক বার ছিল, এখন n প্লাস r মানে 2, দুইটা মানে হচ্ছে এখন 2 এর কি হয়ে গেছে, গুণিতক হয়ে গেছে, 1 n প্লাস r, দুইটা সংখ্যা হয়ে গেছে, যেটা হচ্ছে যুক্ত হয়ে, মানে যেটা 2 এর গুণিতক। 2 এর গুণিতক বলতে আমরা বুঝি যে সংখ্যাগুলোতে 2 দ্বারা ভাগ যায়, তো এটা n প্লাস r আমরা হিসেবে ধরে নিয়েছি আর কি। তো এখানেও তো পাওয়ারটা তাহলে n ছিল, n প্লাস r হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এরপরে স্টেপটা খুবই ইজি, সমস্যা নাই, a1 a2 ডট ডট an a টু দি পাওয়ার r আছে। তো এখন একটু আমরা এই পুরাটা সংখ্যাটাকে, যেমন আর এ বা এ আর ধরে নিচ্ছি আমরা কি আর সংখ্যক সংখ্যাগুলোকে, তো তাহলে আমরা n সংখ্যক সংখ্যাগুলোকে যদি একটা বড় হাতের এ দ্বারা তুলনা করি, তাহলে এটা কি হয়ে যাবে, n এ বা এ এন হয়ে যাবে, যে এ সংখ্যাটা আবার কত, n সংখ্যক পর্যন্ত। সে কাজটাই করব, এইটুকু অংশটাকে আমরা আবার ধরে নিব যে n সংখ্যক এ, ঠিক আছে, প্লাস এখানে কি আছে, আর এ বাই হচ্ছে n প্লাস আর পাওয়ার n প্লাস আর। আচ্ছা, তো এখন একটু আমরা দেখি যে ব্যাপারটা কি ঘটে, a1 a2 ডট ডট an a টু দি পাওয়ার r, এখান থেকে আমরা এটা কমন নিয়ে ফেলি, তাহলে থাকে n প্লাস r, এই যে এখানে a এখানেও a কমন নিলে n প্লাস rটা আমাদের মানে স্টিল থাকে, তাহলে এখানে নিচে n প্লাস r আছে। আবার এখানে একটা আমাদের পাওয়ার ছিল, পাওয়ারটা লিখে ফেলি n প্লাস r। তো এখানে দেখো, এই যে n প্লাস rটা কেটে ফেললাম। থিওরি গুলো যতটা ঝামেলার, ম্যাথ গুলো কিন্তু ততটা ইজি, ঠিক আছে। তো থিওরি গুলো একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো, আমরা ম্যাথ গুলো যখন করবো, থিওরির চেয়ে কিন্তু ম্যাথ বেশি ইম্পর্টেন্ট, কারণ এরপরও করানো, কারণ ভুল করে যদি থিওরি দিয়ে ফেলে, সো করার কিছু থাকবে না। তো দেখো, তাহলে এখানে থাকছে a1 a2 ডট ডট an a টু দি পাওয়ার r, n প্লাস আর n প্লাস কেটে গেলে থাকে a, আর উপরে কি থাকে, পাওয়ার n প্লাস r, তাই না। তো এখানে a1 a2 ডট ডট an a টু দি পাওয়ার r। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করো, আমরা জানি যে সূচক বা লগারিদম একটা রুলস, যে am টু bm যদি থাকে, সরি am an যদি থাকে, তো গুণ থাকলে মানে হচ্ছে ভিত্তি স্যাম এন্ড যদি হচ্ছে, তাহলে কি হয়, পাওয়ার গুলান যোগ হয় m প্লাস n, তাই না। তো তাহলে এখানে তো ভিত্তি এ স্যাম, পাওয়ার গুলান কি অবস্থা, যোগ অবস্থা, তাহলে আমরা এভাবে লিখতে পারি, গুণ করে লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার r। কারণটা হচ্ছে যে ভিত্তি স্যাম ছিল, ঠিক আছে, ভিত্তি স্যাম ছিল, আর যার ফলে আমরা ভিত্তিটাকে একটা নিয়ে এটাকে নিয়ে পাওয়ার গুলানটা কি করে দিলাম, উপরে দিয়ে দিলাম এবং গুণ অবস্থায় করলাম, কারণ এটাকে শুধু শর্তে যদি আবার আমাদের ফেলায় ভিত্তি স্যাম গুণ থাকলে যোগ হয়ে যায়, তো আমরা আগের লাইনটা আমরা ব্যাক পাবো, সো এভাবে ভেঙে লিখলাম। তো এখন দেখো a1 a2 ডট ডট an, এখানে a ডট r আছে, এখানেও a ডট মানে a টু দি পাওয়ার r আছে, ঠিক আছে। তাহলে আমরা চাইলেই তো এই দুইটা কি করে দিতে পারি, ভ্যানিশ করে দিতে পারি, মানে ডিভাইডেড 1 বাই 1 হলেও তো 1 হয়ে যায়, বা 2 বাই 2 হয়ে গেলেও তো 1 হয়ে যায়। তো এই a আর বাই a বা একটাকে পার করে দিয়ে ডিভাইডেড হয়ে গেলে 1 হয়ে যাবে, যেটা লিখবো না আমরা a টু দি পাওয়ার, এখানে থাকে কি a টু দি পাওয়ার n। তো আচ্ছা,
এখন ওই আগেরটার মতনই এই পাওয়ারটাকে পাশে পার করে দেবো আমরা a1 a2 ডট 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 an। তো পাওয়ারটাকে যদি পার করে দিই তাহলে কি হয়ে যাবে 1 বাই, এখানে n ছিল এবার পার করে দিলে 1 বাই n হয়ে যাবে, ঠিক আছে। আর তাহলে এখানে শুধু থাকে a। তো দেখো এটা কিন্তু কিসের সূত্র, গুণোত্তর মধ্যকের সূত্র n সংখ্যক বারের জন্য, আর এটা যোগোত্তর মধ্যকের a। এতে হচ্ছে অ্যারোমেটিক, আর এটা হচ্ছে কি জিওমেট্রিক, ঠিক আছে। তো এই তো আবারও আমরা প্রমাণ করে ফেললাম যে n সংখ্যক ধনাত্মক সংখ্যার যোগোত্তর মধ্যক বা সমান্তর মধ্যক উভয়ের গুণোত্তর মধ্যক বা সমান্তর মধ্যক অপেক্ষা বৃহত্তর, যেটা বইয়ে সংক্ষেপে লেখা আছে যে এর চেয়ে যে গুণোত্তর মধ্যকের চেয়ে এটা মানে যোগোত্তর মধ্যকটা বড়, আমি সংক্ষেপে বলছি। তো বইয়ে সুন্দর করে লিখে দেওয়া আছে, একটু লেখাগুলো লিখে ফেলবা। তো আমি আবার রিপিট করি ব্যাপারটা আসলে কি কি ঘটলো, ঠিক আছে। তো প্রথমত আমাদের প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নে আমাদের বলছিল যে n সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যা। তো আমরা n সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যা নিয়ে ফেললাম, এই যে ধরে নিলাম। তো এখান থেকে তাহলে আমরা এটার জন্য দুইটা সূত্র পাই, যোগোত্তর মধ্যক গুণোত্তর মধ্যক, সেই সূত্রগুলো নিয়ে নিলাম। এরপর জাস্ট এ বি এর সূত্র জানি আমরা, এ বি হচ্ছে সূত্র জানি a প্লাস বি হোল স্কয়ার বাই 2 a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তো a1 a2 এর জন্য দুইটাকে a b মনে করে সূত্র বের করলাম। এরপর আমরা যে বুঝাই দিলাম যে এটা থেকে এটার মানটা বড়, সো লেস দ্যান এটা। এরপরে তাহলে সেম হবে a3 a4 হচ্ছে, তো এটার মানটা তাহলে বড় হতে পারে, ওকে। এরপর দুইটা গুণ করে ফেললাম, জাস্ট এখানে গুণ করার ফলে এখানে পেলাম এটাকে n সংখ্যক বার ধরে আমরা একবার প্রমাণ করে ফেললাম যে, কিন্তু এখানে দেখো যে 1 2 2 যেটা সেটা হচ্ছে কি পাওয়ার গুলো এক এক করে বৃদ্ধি পেয়েছে, এই হিসাবে আমরা একবার প্রমাণ করে ফেললাম যে জি এর যে হচ্ছে গুণোত্তর মধ্যকের যোগোত্তর মধ্যকটা বড়। এরপর আবার যদি সংখ্যাটি আমরা এই যে যেভাবে ধরছিলাম 2 2 স্কয়ার 3, এটা যদি না হয় যদি 2 এর গুণিতক টাইপের হয়, এটা তো মনে করো যে পাওয়ার হিসেবে বৃদ্ধি পাইছে, তো 2 এর গুণিতক হিসেবে যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা আরও সংখ্যা মানে একটা ধরলাম যে আরো সংখ্যক পর্যন্ত এ সংখ্যক পর্যন্ত ধরলাম, এটা কত দূর পর্যন্ত যায় 8 সংখ্যক পর্যন্ত চলে যায়। তো n সংখ্যকের সঙ্গে 8টা যোগ করে দিলাম, তাহলে এখানে দুইটা সংখ্যা এক্সট্রা হয়ে গেল। তো 2 এর গুণিতক এই সংখ্যাটা সব সময় হবে, এটা আমরা ধরে নিব। তো ধরে নেওয়ার ফলে এই জায়গাটা একটু মস্ত করে ফেলবা, ব্যাপারটা এরকমই। ধরে নেওয়ার ফলে যেখানে যেখানে n ছিল সেখানে এই এ আর পরিমাণটা বৃদ্ধি পাবে, এই আরটা বৃদ্ধি পাবে, আর পাওয়ারটা হয়ে যাবে কি, পাওয়ারটা হয়ে যাবে n এর জায়গায় n প্লাস আর, যেহেতু n প্লাস আর সংখ্যক বার, n সংখ্যক আবার 8 সংখ্যক বার যেহেতু অ্যাড হয়ে গেছে। তো এরপরে ব্যাপারটা তো খুবই ইজি ছিল, এখানে এটাকে আমরা n সংখ্যক বার ধরে নিলাম, এটা পুরোটাকে a সংখ্যক ধরলাম বড় হাতে, এরপরে এটা কমন নিলাম, নেওয়ার পরে কাটাকাটি করলাম। তো ব্যাপারটা একটু অদ্ভুত তাই না, যে কি টাইপের ম্যাথ গুলো থিওরি গুলো এরকমই আসলে হয়ে থাকে। তো এরপরে এখানে ভিত্তি স্যাম হইলে কি হয়, পাওয়ার গুলান হচ্ছে গুণ হয়ে যায়, যোগ থাকলে পাওয়ার গুলান কি হয়ে যায়, গুণ হয়ে যায়, মানে ভিত্তি স্যাম পাওয়ার গুলান গুণ হয়ে গেল, এখানে এন এ আর। এরপরে তো এই তো প্রমাণ করলাম আবারও যে এই যে যোগোত্তর মধ্যকটা আমাদের গুণোত্তর মধ্যক চেয়ে বড়। তো একটু তোমরা কমেন্ট করবা যে 4 জনই আসো যে কতটা বুঝতে পারলাম। তো আশা করি একবার তোমাদের প্র্যাকটিস করা উচিত, প্র্যাকটিস করলে আশা করি তোমাদের আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। এর নিচে যে বাংলা লেখাগুলো আছে একটু লিখে নেবা বই থেকে। ওকে, এরপরে আমরা, তো তোমরা আশা করি আমাকে শুনতে পাচ্ছ। তো এরপরে আমরা যে থিওরিটা করব, থিওরিটা হচ্ছে 2 নম্বর থিওরি। দেখো তোমাদের নন মেজরদের আসছে এখন স্যাম থিওরি, ঠিক আছে, স্যাম টাইপের থিওরি, এটা আসছে। দেখো এটা খুবই ইজি, আমরা খুব দ্রুত শেষ করতে পারবো এটা। এই থিওরিটা তোমাদের আসছে নন মেজর 2013 সালে, একটু খেয়াল করো। থিওরম 2 ইউসুফ আলী তুমি ক্লাস করতেছিলে, বুঝতে পারি নাই, আচ্ছা বুঝতে পারছি, ও ইউসুফ আলী ক্লাস লিখছে যে বুঝতে পারছে, ওকে ভাইয়া গুড। থিওরম গুলো এরকমই করা গেছে না, তবে ম্যাথ গুলো সবচেয়ে সহজ আর ম্যাথ গুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখন আমরা নন মেজরের যে তোমাদের মোটামুটি 10 জনের মধ্যে পেমেন্ট করছে, তো মনে হয় বেশিরভাগই হচ্ছে কি রেকর্ড ক্লাস করে, ওকে ব্যাপার না। তো দেখো এই যে নন মেজরের যে এটা 13 সালে আসছে, এটা এখন আমরা একটু, হ্যাঁ এরশাদ শিকদার তোমরা প্র্যাকটিস করতে হবে, গ্রেট।
হ্যাঁ ওকে, প্র্যাকটিস করে নিও। তো আমি সময় নষ্ট না করে থিওরেম 2 চলে যাই। এটা তোমাদের 2013 সালে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, ঠিক আছে? তো এটা আমরা একটু খুব দ্রুত করার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমাদের কালকেও ক্লাস হতে পারে, যেহেতু আমি কয়েকটা ক্লাস গ্যাপ দিছিলাম আমার বাসায় থাকার কারণে। তো কালকে যদি ক্লাস নেই তাহলে জানাই দেবো, ঠিক আছে, গ্রুপে। তো দেখো, তো থিওরেম আমি খুব চেষ্টা করবো যে খুব দ্রুত তোমাদের কোর্সটা শেষ করে দাও, যদিও তোমরা অনেক লেটে ভর্তি হয়েছো, তারপরও কারণ আমার চেষ্টা থাকবে তোমাদের এক্সামে যেন ভালো রেজাল্ট হয়। আর কালকে আমি একটা দেখি অধ্যায় ভিত্তিক সাজেশন তৈরি করার চেষ্টা করবো, যে কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেই অধ্যায়গুলো আগে শেষ করে ফেলবো। আচ্ছা, থিওরেম 2। তো থিওরেম 2 টা বলতেছে, একটু আমরা দেখি যে অ্যারথমেটিক যেটা যোগবোধক, এই যোগবোধকের চেয়ে যে গুণোত্তর মধ্যকটা ছোট, এরপর গুণোত্তর মধ্যকের চেয়ে আবার কি তোমরা হচ্ছে তোমাদের যে আমি 3টা যোগোত্তর মধ্যক, গুণোত্তর মধ্যক, এরপর ভাজিত গড় মধ্যক যেগুলো দেখালাম, যে অ্যারথমেটিক ম্যাথ মানে কি যোগোত্তর, এটা জিএম মানে কি গুণোত্তর, এটা কি মানে এসএম মানে ভাজিত। তো দেখো আমরা একটু আগে কিন্তু এটা প্রমাণ করলাম যে জি এর চেয়ে এটা বড়, তাই না? এখন আমাদের একটা এক্সট্রা একটা প্রমাণ করতে হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে এইচএম ভাজিত গড় মধ্যক হচ্ছে এই দুইটাই বড়, ঠিক আছে? তো তোমাদের যদি এভাবে আসে, ঠিক আছে, এটা আসলে গ বিভাগে আসবে। তো প্রথমত এটা প্রমাণের জন্য যে থিওরেম একটা করছি এটা করে নেবা, ঠিক আছে? যেহেতু আমরা একটু আগে করলাম, আমি আবার করতেছি না, আমি লিখবো যে আমরা প্রমাণ করেছি, যে বইয়ে দেওয়া আছে যে এই যে জিএম এর থেকে এএমটা বড়। 1 নাম্বারটা দেখো, আমরা প্রমাণ করলাম যে গুণোত্তর মধ্যক থেকে যোগোত্তর মধ্যকটা বড়, ঠিক আছে? আচ্ছা, তো একটু দেখো, আমরা প্রমাণ করেছি, কি প্রমাণ করেছি, যে এই যোগোত্তর মধ্যক থেকে গুণোত্তর মধ্যকটা কি, সরি, গুণোত্তর মধ্যক থেকে যোগোত্তর মধ্যকটা বড়। তো কিরকম ছিল, যদি যোগোত্তর মধ্যকটা বড় হয়, প্রমাণ করেছি কি এর চেয়ে যেটা ছোট, তাহলে এটা কি যোগোত্তর মধ্যকে এন সংখ্যক বাড়ার জন্য সূত্রটা কি আমরা জানি, যে হচ্ছে A1 প্লাস A2, সূত্রটা মুখস্থ করে ফেলো, AN বাই এন সংখ্যক বার, তাই না? আর গুণোত্তর মধ্যকের সূত্রটা কি ছিল আমাদের, যে A1 A2 ডট ডট AN 1 বাই n, তাই না? তো এটা তো আমরা প্রমাণ করেই ফেলছি প্রথম থিওরিতে, সো আমাদের আবার প্রমাণ করতে হলো না, ঠিক আছে? তো আমি প্রশ্নটা একটু পুরোটা পড়ি নাই, হয়তো প্রশ্নটা একটু পুরোটা পড়ে নিচ্ছি। তো প্রথমত বলছিল যে এটা আমাদের দেখাতে হবে, অর্থাৎ যদি এই যে n সংখ্যক বার আমাদের যে ধনাত্মক সংখ্যাগুলো আছে, এটা যদি 0 থেকে মানগুলো সবসময় বড় হয় এবং সবগুলো যদি সমান না হয় মানে অসমান প্রত্যেকবারের ক্ষেত্রে সেন্টার, তো তবে দেখাতে হবে কি, এই দেখো অ্যারথমেটিক ম্যাথ মিন মানে যোগোত্তর মধ্যক থেকে গুণোত্তর মধ্যকটা ছোট, এটার থেকে আবার এই আকারটা মনে পড়ে, যে ভাজিত গড় মধ্যকের যে সূত্রটা, এই যে কোথায় গেল, হ্যাঁ এই যে এটা, ঠিক আছে, এই যে এটা ভাজিত গড় মধ্যক। এক্সামের সময়ও কি এটাই লিখবো, যদি প্রুফ করছি নাকি প্রুফটা দেখিয়ে দিব? হ্যাঁ রাফিকা, প্রুফটা দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? প্রুফটা না দেখে দিলে সারা তো খুঁজবে না যে কোথায় আগেরটাতে প্রমাণ করছো তোমরা। তো তোমাদের অবশ্যই প্রুফটা দেখাই দিতে হবে, যে তোমরা হচ্ছে প্রুফ দেখাই দেওয়ার পর তোমাদের করতে হবে, ওকে? তো যেহেতু এর বইয়ে শর্টকাট করছে, কারণটা হচ্ছে আগেরটাতে যেহেতু প্রুফ করে দিছে, সো এখানে আমরা লিখে দিলে আমরা হচ্ছে করতেছি না পুরাটা, জাস্ট আমরা হচ্ছে সংক্ষেপে করার জন্য এটা লিখে দিলাম, যে বলে দিচ্ছি যে আগে প্রমাণ করলাম একটু আগে। তো দেখো এই ভাজিত গড় মধ্যকের সূত্রটা, তার মানে আমাদের এখন প্রমাণ করতে হবে ভাজিত গড় মধ্যকের থেকে গুণোত্তর মধ্যক বড়, গুণোত্তর মধ্যক থেকে যোগোত্তর মধ্যকটা বড়। তো এটা তো আমরা প্রমাণ করছিলাম, তাই না? তো এখন ভাজিত গড় মধ্যকের জন্য তো এরকম রাখলে তো চলবে না, কারণ ভাজিত গড় মধ্যক মানে 1 বাই এ আকারটা আমাদের আনতে হবে। তাহলে এখন যে কাজটা করব, এই যে এখন 1 নাম্বারটাতে, এখন 1 নাম্বার কিন্তু এটা ধরে নিলাম, একে A1 A2 ডট ডট AN এর পরিবর্তে যথাক্রমে আমরা কি কি বসাবো, এখন দেখো, এই দেখো A1 এর পরিবর্তে বসাবো
1/a1, কারণ দেখো ভাজিতক গড়ের মধ্যে সূত্রটা কেমন, 1/a1 1/a2, ঠিক আছে। তো তোমরা এটা যেহেতু আমরা ধরে নিচ্ছি বা পরিবর্তে যথাক্রমে এটা বসাবো, সো তোমরা কিন্তু এই ভাজিতক গড়ের মধ্যে ব্যাপারটা আসলেই কিন্তু বুঝতে পারবা যে 1/a1টা আমাদের কি করতে হবে, বসা দিতে হবে। 1/a1 1/a2 ডট 1/an। তো যদি বসালে যদি এটা এখন বসাই, যদি আমরা পরিবর্তে এই কোথায় বসাবো এখন, যেখানে যেখানে a1 a2 n ছিল সেখানে a1/a1 1/a2 1/a1 বসাই ফেলবো। আচ্ছা, তো দেখো আমরা এখন বসাই ফেলি, তাহলে 1 হতে আমরা পাচ্ছি যেখানে যেখানে a1টা ছিল a1 এর জায়গায় 1/a1 বসাই, 1 নাম্বার এটা আমরা ধরছিলাম যেটা প্রমাণ করছি আগে, প্লাস হচ্ছে a2 এর জায়গায় 1/a2 প্লাস ডট ডট an ছিল ওখানে কি বসাবো 1/an, ঠিক আছে, ডিভাইডেড n ছিল। এখন এখানে ছিল কি লেস দেন, এই দেখো এই আকারটা ছিল a1 a2 ডট ডট an, তার মানে a1 এর জায়গায় 1 হয়ে যাবে সবগুলা। তো সবগুলা এক করতে আমি 1 করে দিলাম যেহেতু গুণ আকারে আছে, তাহলে a1 a2 ডট ডট an প্রত্যেকের সঙ্গে কিন্তু 1/a1 1/a2 আকারে আছে, তো যেহেতু গুণ থাকলে একটার সঙ্গে ডিভাইডেড দিলে হয় আমাদের। তো দেখো এখন এখানে একটা ব্যাপার, তোমরা বলতে পারো যে এখানে তো পাওয়ার 1/n ছিল, তাহলে এখানে পাওয়ার হচ্ছে শুধু n হয়ে গেল কেন? কারণটা দেখো 1 হয়ে গেছে, তো 1 হয়েছে মানে 1 এর সঙ্গে 1 এখানে 1/n হয়ে গেছে। তো 1/n মানে কি, এখানে 1/n আছে, তো একটু আমরা ক্রস করে ফেলি, মানে ক্রস বলতে কি উল্টাই দেই, ভাগটাকে গুণ করে দিলে কি হয়ে যায়, মানে পরবর্তী যে অংশটা সে লবটা হর হয়ে যায় আর হরটা লব হয়, তার মানে 1/1, মানে এরকম 1/n ছিল ওইটাও 1 হয়ে যাওয়ার কারণে শুধু কি হয়ে গেছে এখানে n হয়ে গেছে, যেটা তোমরা এখানে বুঝাই দিলাম যে 1/n, তো 1 ভাগটাকে গুণ হয়ে গেলে nটা উপরে চলে যাবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন দেখো খুবই ইজি একটা ব্যাপার, যে মোটামুটি আমাদের প্রায় শেষের দিকে চলে আসছে। তো আমাদের যে কাজটা করতে হবে কি, যে ক্রস গুণন ব্যাপারটা কি বোঝো তোমরা আশা করি। তো এটাকে এই পাশে নিয়ে আসবো, ক্রস গুণন টাইপ a1 a2 an টা ছিল এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, a1 a2 আমি বলে দিচ্ছি ব্যাপারটা আসলে কি ঘটতেছে, একটু শেষ করে ফেলি। আচ্ছা, আর এই যে 1টা ছিল এটাকে ক্রস গুণ করলে কি আসে, নিচের দিকে গুণ হয়, তার মানে এখানে চলে আসলো। আচ্ছা, তো এখানে একটা কি ছিল আমাদের m ছিল, কিন্তু তো আমরা এর আগে দেখছি যে nটা যদি পার করে ফেলি তাহলে কি হয়ে যাবে, ওটা কিন্তু nটা 1/n হয়ে যায়, এপাশে পার হয়ে আসলো, মানে এখানে একটা কিন্তু পাওয়ার 1 ছিল যেটা এটার সঙ্গে এই nটা পার হয়ে আসলে কি হয়ে যায়, এবার থেকে আসলে ডিভাইডেড হয়ে যেতে থাকে। আচ্ছা, তো এটাকে আমরা আবার ক্রস গুণ করে ফেলি, এটা নিচে চলে আসবে 1/a1 প্লাস 1/a2, খুব সহজ, দেখো এটা নিচে চলে আসছে, এটা আবার বলে যাচ্ছে 1/an, ঠিক আছে। তো an-টা ছিল, an-টাকে আবার উপরে দিয়ে দিই, এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। তো এখানে দেখো এই 1টা কিন্তু দিতে হবে না, ঠিক আছে, আমি দিয়ে ফেলছি, সো একটু ক্লিয়ার করে লিখি a2 ডট ডট an, কারণ 1 কোনো কিছুর সঙ্গে ডিভাইডেড 1 মানে সেটাই n 1/an প্লাস 1/a2 প্লাস ডট প্লাস 1/an, ওকে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তো এখন কিন্তু আমরা দেখো হয়েই গেছে একটা ব্যাপার। 1 নম্বরে দেখো একটু ক্লিয়ার করি, 1 নম্বরে দেখো এই যে যোগোত্তর মধ্যকটা, এই যে এখানে গুণোত্তর মধ্যকের থেকে বড়, আবার এখানে দেখো এই গুণোত্তর মধ্যকের সূত্র চলে আসছে, দেখো n সংখ্যক বাড়ার জন্য a1 a2 ডট ডট an, ঠিক আছে। তো দেখো তাহলে a1 a2 ডট ডট an 1/n এর এখানে আবার দেখাচ্ছে এটা কি, এটা কিন্তু চলে আসছে দেখো ভাজিতক গড় মধ্যকের সূত্র, দেখো এটা কিন্তু ভাজিতক গড় মধ্যকের সূত্র চলে আসছে তোমাদের, যেটা আমি আগের পেজে দেখো একটু সূত্রটা আছে, তারপরে দেখো ভাজিতক গড় মধ্যকের চেয়ে গুণোত্তর মধ্যকটা বড়, আবার গুণোত্তর মধ্যকের চেয়ে 1 নম্বরে যোগোত্তর মধ্যকটা বড়, তার মানে আমরা কি বলতে পারি, এটা কি a g এর চেয়ে a বড়, আবার এখানে h মানে হচ্ছে হারমোনিক, মানে হচ্ছে ভাজিতক মধ্যকের চেয়ে আবার কি g বড়, তার মানে আমরা বলতে পারি 1 আর 2 হতে, তাহলে আমরা 1 আর 2 হতে কি বলতে পারি, তোমাদের ব্যাপারটা একটু খুলে দিচ্ছি। সুতরাং 1 ও 2 হতে আমরা পাই, একটু লিখে নিবা ডিটেলস, যেটা যোগোত্তর মধ্যক a1 প্লাস a2 ডট ডট n সংখ্যক বারের জন্য প্লাস an, এটা কিসের চেয়ে বড় হইলো, গুণোত্তর মধ্যক, গুণোত্তর মধ্যক কোনটা 1 নম্বরে দেখলাম আমরা, প্লাস a2 ডট 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 an 1/n। আবার দেখো 2 নম্বরে কি দেখলাম,
2 নম্বরে দেখলাম যে এই যে অংশটা গুণোত্তর মধ্যকের অংশটা, এটা আবার কিসের চেয়ে বড়, এটা কিসের চেয়ে বড়, এই যে দেখো সেম জিনিস আবার কিসের চেয়ে বড়, এই ভাজিত গড় মধ্যকের চেয়ে বড়। তার মানে তোমাদের আমি একটা ব্যাপার বুঝাই, যদি 5 যদি 4-এর চেয়ে বড় হয়, ঠিক আছে, আর যদি 4 যদি 3-এর চেয়ে বড় হয়, তাহলে অবশ্যই তো 5 3-এর থেকে বড় হচ্ছে হিসাবে। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5 greater than 4 greater than 3। তাহলে দেখো এই দুটো শর্ত এক্সট্রা ভাবে আছে, এটা কিন্তু একসঙ্গে এভাবে লেখা যায়। কারণটা কি দেখো, এখানেও যেটা বোঝাচ্ছিল যে 4 থেকে 5 বড়, ওকে, এখানে বোঝাচ্ছে 3-এর থেকে 4 বড়। এখানে কিন্তু একটা দ্বারাই অসম দ্বারাই আমরা বুঝতে পারতেছি যে 4-এর থেকে 5 বড় এবং 3 থেকে 4 বড়। তো সেই সিস্টেমটাই 1 আর 2 হতে আমরা একটু সাজাই লিখতেছি যে এটার থেকে এটা বড়, আবার গুণোত্তর মধ্যক ভাজিত গড় মধ্যক যেটা দেওয়া আছে আমরা 2 নাম্বার বের করলাম n/1/a1 plus 1/a2 plus dot 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 plus 1/an, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে এটা বড় গুণোত্তর মধ্যকটা। ঠিক আছে, তো এটা কোথা থেকে পেলাম, 1 আর 2 হতে। তাহলে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল যে এটা নোট এই পাশে, অর্থাৎ হচ্ছে এই যে যোগোত্তর মধ্যক যে ছোট, গুণোত্তর মধ্যক আবার ছোট, এই যে এটা ভাজিত মধ্যক। তো প্রমাণ হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো দেখো আমরা তাহলে আমরা বুঝতে পারছো কি হলো, আমরা আগেরটাই প্রমাণ করে নিয়েছিলাম এটা। তো এখন শুধু আমাদের a1 a2 এর পরিবর্তে 1/a1 ভাজিত মধ্যকে যে আকারটা, সেই আকারটা তৈরি করে নিলাম। করে নিয়ে জাস্ট যে রুলসটা যে ক্রস গুণন করে নিলাম, পার করে নেওয়ার পরে দেখতে পারলাম যে একটা এই পাশে গুণোত্তর মধ্যকের আকারটা সূত্র তৈরি হয়ে গেছে, এপাশে হচ্ছে ভাজিত গড় মধ্যকের সূত্র আকারটা তৈরি হয়ে গেছে, যেটার থেকে গুণোত্তর মধ্যটা বড়। এর গুণোত্তর মধ্যে আবার যোগোত্তরটা বড়, তো আমরা বলতে পারি যে ভাজিতর থেকে গুণোত্তর বড়, গুণোত্তরের চেয়ে যোগোত্তর মধ্যকটা বড়। তো এটা খুব ইজি একটা আমাদের থিওরি ছিল। তো আশা করি তোমরা 60% এর মতো বুঝতে পারছো, সমস্যা নেই। যখন প্র্যাকটিস করবা নিজেরা তখন 100% বুঝে ফেলবা। এরপর যদি কোনো প্রবলেম থাকে আমাকে মেসেজ করবা ইনবক্সে। তো আজকে এ পর্যন্তই, আর আমি আশা করি কালকে মনে হয় তোমাদের আরেকটা ক্লাস নিবো এই চ্যাপ্টারের উপরে, ঠিক আছে। তো এই সপ্তাহটা আমার চিন্তা ভাবনা আছে তোমাদের রেগুলার ক্লাস নেওয়ার, যেহেতু 2 থেকে 3 দিনের মতো আমার গ্যাপ হয়ে গেছে ক্লাস নেওয়া তোমাদের। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হচ্ছে নিয়মিত ক্লাসগুলো যেগুলো করা হবে সেগুলো প্র্যাকটিস করবা। আর যারা রেকর্ড ক্লাস দেখবা শেষে, ঠিক আছে, যাদের রেকর্ড ক্লাস দেখা তাদেরকে বলছি তার নিয়মিত ক্লাসগুলো কমপ্লিট করে রাখার চেষ্টা করবা। ওকে, তাহলে আজকে পর্যন্ত ভালো থাকো ভাইয়ারা, আসসালামু আলাইকুম।